ড্রামার শুরুতেই আমরা জিনসু নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা দরজায় নক করার সঙ্গে সঙ্গেই রুমের ভেতর থেকে একটা হ্যান্ডসাম ছেলে বেরিয়ে আসে। সেই আমাদের গল্পের হিরো সেন চুয়ান। জিংসু চুয়ানকে বলে সে কি তার প্রতি ইন্টারেস্টেড। চুয়ান তখন পজিটিভ সাড়া দিয়ে জিংসুকে রুমের ভেতরে টেনে নেয় এবং তার সঙ্গে অনেকটাই ক্লোজ হতে চায়। জিংসু তখন অনেকটাই আনিজি আর সাই ফিল করছিল। সে তো বলছিল আমি আর এমনটা চালিয়ে যেতে পারবো না, আমি রুমের বাইরে যেতে চাই। জিংসু দৌড়ে রুমের বাইরে পালিয়ে যায়। চুয়ান তখন বুঝতে পারে মেয়েটা নিশ্চয়ই ভয় পেয়েছে। জিংসু বাইরে আসার পর তো হাঁপাচ্ছিল, আর তখনই তার কাছে একটা কল আসে। সে কলটা রিসিভ করে দেখে এটা তার বাবা ছিল। জিংসুর বাবা তাকে বলছিল 3 লাখ টাকা সে যদি জোগাড় করতে না পারে তাহলে তার মায়ের অক্সিজেন টিউবটি খুলে দেওয়া হবে, কারণ জিংসুর মা এখন অসুস্থ, তাকে চিকিৎসারত অবস্থায় হসপিটালে রাখা হয়েছে। জিংসু তখন কোনো উপায় না পেয়ে আবারও বাধ্য হয়ে চুয়ানের দরজায় এসে নক করে। সে চুয়ানকে বলছিল এবার সে মানসিকভাবে প্রস্তুত হয়ে এসেছে, কিন্তু চুয়ান তো তাকে বলছিল তুমি তো খুব ভীতু। চুয়ান তখন বলে আমি আর তোমার প্রতি এখন ইন্টারেস্টেড নয়। চুয়ান বুঝতে পারে তার নিশ্চয়ই কোনো টাকার প্রয়োজন, তাই তাকে জিজ্ঞেস করে তোমার কি টাকার প্রয়োজন। সিংচু তখন বলে হ্যাঁ, আমার 3 লক্ষ টাকার প্রয়োজন। জিংসুকে সে ভীতু বলেছিল বলে সে হঠাৎ করেই তাকে কিস করে দেয়। চুয়ান তখন জিংসুকে রুমের ভেতরে নিয়ে যায়। পরদিন সকালে জিংসুর যখন ঘুম ভাঙে, টেবিলের ওপর সে একটা চিরকুট দেখতে পায়। সেখানে লেখা ছিল যে ক্রেডিট কার্ডটা তার জন্য রেখে গেছে। জিংসু তখন খুশি হয়ে যায় যে এবার তার মায়ের চিকিৎসা করানো যাবে। জিংসু চুয়ানের বাসা থেকে চলে যায়। আর চুয়ান একজন ডক্টর। চুয়ান যখন হসপিটালে এসেছিল তার কলিগ তো তার গলায় লিপস্টিকের দাগ দেখে তার সাথে মজা করছিল। সে চুয়ানকে বলছিল তুমি কবে থেকে ডেট শুরু করেছো আর কার সঙ্গে ডেট করছো। চুয়ান তখন বলছিল আসলে আমাদের মধ্যে তেমন সম্পর্ক নেই, এটা আকস্মিক একটা ঘটনা বলা যায়। একটু পরেই জিংসুকে হসপিটালে আনা হয়, আর চুয়ান তো তাকে দেখে চিনে ফেলে। জিংসুও তো চুয়ানকে দেখে লজ্জা পাচ্ছিল। আসলে জিংসুর রাতের ঘটনার পর থেকে তার প্রচুর পরিমাণে ব্লিডিং শুরু হয়ে যায়। জিংসু চুয়ানের কার্ড দেখে বুঝতে পারে যে সে এখানকার ডক্টর। চুয়ান জিংসুকে দেখে বলে তার কয়েকদিনের জন্য শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। চুয়ান তাকে বলছিল তোমার আজকের এই অবস্থার জন্য আমি দায়ী, তাই তোমার ট্রিটমেন্টের সকল খরচ আমি বহন করব। তখনই জিংসুর কাছে হসপিটাল থেকে একটা কল আসে। কলে তাকে বলা হয় যে সে টাকা জোগাড় করতে না পারায় তার মাকে অপারেশনের বেড থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। জিংসু তখন দ্রুতই তার মায়ের কাছে আসে। জিংসু তার বাবাকে বলে আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম, তাহলে তুমি এখনো অপারেশনের বিল পে করনি কেন। তার বাবা তখন বলছিল তোমাকে আর তোমার মাকে ভরণ পোষণের জন্য যে টাকা খরচ হয়েছে এই টাকা যথেষ্ট নয়। জিংসু প্রতিবাদ জানালে তার বাবা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তখনই সেখানে চুয়ান এসে জিংসুর বাবাকে আটকানোর চেষ্টা। চুয়ান জিংসুর বাবাকে বলে এটা হসপিটাল, কোনো সবজির বাজার নয়, তাই এখানে ভদ্রভাবে আচরণ করুন। জিংসুর বাবা তো জিংসুকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। জিংসু ডক্টরকে বলে সে টাকা জোগাড় করে দিয়ে দিবে, তার মায়ের অপারেশন যেন করে দেয়। চুয়ান তখন বুঝতে পারে জিংসু আসলে তার মায়ের জীবন বাঁচানোর জন্যই তার সঙ্গে এমন কিছু করেছে। চুয়ান জিংসুকে বলে তার মায়ের চিকিৎসার সব খরচ সেই বহন করবে। জিংসু পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল, চুয়ান সেই জায়গাটা ড্রেসিং করে দেয়। জিংসু চুয়ানকে বলছিল আমি কাজ করে আপনার টাকাটা পরিশোধ করে দিব। চুয়ান তখন বলছিল তুমি আমার টাকা পরিশোধ করার সাহস করো। জিংসু তখন ভয় ভয়ে বলছিল আসলে তা নয়। চুয়ান বলছিল আমি এভাবে বিনিময় নিতে পছন্দ করি না, আমি তোমার কাছেও অন্য কিছু চাই। এ বলে সে তার ক্লোজ হয়ে যায়। কিন্তু জিংসু তখন তার হাতে কামড় দিয়ে ভয়ে পালিয়ে যায় সেখান থেকে। এরপর জিংসু একটা রেস্টুরেন্টে জব নেয়। রেস্টুরেন্টের মালিক তাকে শিখিয়ে দেয় যে তাকে কি কাজ করতে হবে। জিংসুর কাজ ছিল সবাইকে ড্রিঙ্কস সার্ভ করা। সে যখন কাস্টমারদেরকে ড্রিঙ্কস দিতে আসে তখন কিছু খারাপ লোক জিংসিকে তারা বাজেভাবে বুলি করছিল, আর জিংসুর মুখে জোর করে ড্রিঙ্কস ঢেলে দেওয়ার চেষ্টা করছিল। আর ঠিক সেই সময় সেই রেস্টুরেন্টে চুয়ান চলে আসে, আর ওই খারাপ লোকদের মেরে জিংসুকে প্রোটেক্ট করে। রেস্টুরেন্টটা আসলে চুয়ানের ফ্রেন্ডে। চুয়ান জিংসুকে বাসায় নিয়ে আসে আর তাকে বলে তুমি কি জানো এটা কতটা ডেঞ্জারাস জব। আজকের পর থেকে তুমি আর ওই রেস্টুরেন্টে জব করতে যেতে পারবে না। আজ যদি সময় মতো আমি সেখানে পৌঁছে না যেতাম তাহলে তোমার কি হতো একবার ভেবে দেখেছো। আর জিংসুও তখন চুয়ানের কথা মেনে নেয়। চুয়ান জিংসুর ফোনের লোকেশন তার ফোনের সঙ্গে অ্যাড করে নেয়। চুয়ান হসপিটালে যাওয়ার আগে জিংসুকে বলে যায় যে সে এখন হসপিটালে যাচ্ছে। চুয়ান চলে যাওয়ার পর জিংসু তো তার নিজের বাসায় ফিরে আসে। বাসায় এসে সে রুমের দরজা খোলা দেখতে পেয়ে তার মনে সন্দেহ হয় যে নিশ্চয়ই বাসায় হয়তো কেউ ঢুকেছে। তার মনে পড়ছিল না যে সে রুমের দরজা লক করেছিল কিনা। রুমের মধ্যে প্রবেশ করতে পেছন থেকে একজন তার মুখটা রুমাল দিয়ে চেপে ধরে। আসলে জিংসুর বাবাই তাকে তুলে নিয়ে এসেছে ওই খারাপ ছেলেটার কাছে টাকার বিনিময়ে তাকে বিক্রি করতে। জিংসু তখন তার বাবাকে বলে তুমি বাবা হয়ে পারছো তোমার সন্তানকে বিক্রি করে দিতে একটা খারাপ মানুষের কাছে।
জিংসুর বাবা তখন বলছিল, কে তোমার বাবা? আমি তো তোমার বাবা নয়। তোমাকে আর তোমার বিধবা মাকে এতদিন ভরণ পোষণ করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। আমি এখন তোমাকে বিক্রি করে সেই টাকাগুলো ব্যাক পেতে চাই। এখন আমরা বুঝতে পারি যে এটা আসলে জিংসুর স্টেপ ফাদার। জুয়ান যখন অফিসে বসেছিল তার ফোনে একটা কল আসে। সে তখন বুঝতে পারে যে জিংসু এখন বিপদে আছে। এমন খবর পাওয়ার পর জুয়ান তো দ্রুত জিংসুকে বাঁচাতে চলে যায়। ওই খারাপ ছেলেটা যখন জিংসুকে বিরক্ত করছিল তখন জুয়ান এসে তাকে এক লাথি মেরে দেয়। জুয়ান এবারও বিপদের হাত থেকে জিংসুকে বাঁচিয়ে তার বাসায় নিয়ে আসে। জিংসু বলছিল তার জন্য একটা নিরাপদ আশ্রয়ের খুবই প্রয়োজন। জুয়ান তখন চালাকি করে তার বাসার অপোজিটে থাকা বাসার ওনারকে ফোন দেয়। জুয়ান তাকে আগেই বলে দেয় যে একটা মেয়ে যদি বাসা ভাড়ার জন্য যায় তাহলে যেন তাকে কম রেটেই বাসা ভাড়া দেওয়া হয়। জিংসু যখন ওই বাসাটা ভাড়া নিতে আসে বাসার ওনার তাকে বাসাটা ভাড়া দিয়ে দেয়। জিংসু তো তখন জুয়ানকে দেখে বলছিল যে তুমি এখানে কেন? তাহলে কি তুমি এই বাসার মালিককে এই বাসাটা ভাড়া দিতে বলেছিলে? জুয়ান বলে, এই বাসার অপোজিটের যে বাসাটা সেটাই আমার বাসা, আর এখন থেকে তুমি আমার প্রতিবেশী। জুয়ান জিংসুকে বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। তুমি তো ভালো অলংকারের ডিজাইন করতে পারো। আমার একটা ফ্রেন্ডের কোম্পানিতে গয়নার ডিজাইনার খুঁজছে। তুমি চাইলে সেখানে ডিজাইনার হিসাবে জব করতে পারো। জিংসু তো এত ভালো একটা জবের খবর শুনে খুশি হয়ে যায়। জিংসু কোম্পানিতে আজ ফার্স্ট জয়েন করে। জিংসু প্রথম দিন অফিসে এসে পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে যায়। এই ছেলেটির নাম মিস্টার গু। সে এই কোম্পানির সুপারভাইজার। জিংসু আর মিস্টার গু একই কলেজে পড়াশোনা করত, কিন্তু মিস্টার গু তার 1 বছরের সিনিয়র ছিল। আর এই মেয়েটার নাম জেনি। সে এই কোম্পানির বড় ডিজাইনার। তাদের দুজনের মধ্যে কথার মাধ্যমে জেনে বুঝতে পারে যে তারা আগে থেকেই পরিচিত। তখন তার হিংসা হয়। জিংসু মিস্টার গুকে বড় ভাইয়ের মতো দেখে, কিন্তু মিস্টার গু তাকে অন্য চোখে দেখে। জুয়ান জিংসুর কাছে ফোন করে জানতে চায় কোম্পানিতে তার প্রথম দিনটা কেমন কাটছে। আর তখনই জেনি পেছন থেকে এসে জিংসুকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেয়। আর তখনই মিস্টার গু জিংসুকে ধরে নেয়। জিংসু বলে সে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। আর জেনি তো এই কথাটা সম্পূর্ণ অস্বীকার করে। সে বলছিল তার গায়ে শুধু টাচ করেছে তার সঙ্গে কথা বলতে এসে। মিস্টার গু তখন জেনিকে সাবধান করে দেয় যে এরপর থেকে এমন কিছু হলে তাকে আর ক্ষমা করা হবে না। জেনি তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। জিংসু যখন মিস্টার গুয়ের সঙ্গে কথা বলছিল জুয়ান তা দূর থেকে দেখে নেয়। জুয়ান তখন তাদের কাছে চলে আসে আর মিস্টার গুকে হাত দিয়ে দূরে সরিয়ে দেয় এবং জিংসুকে তার কাছে টেনে নেয়। এটা দেখে মিস্টার গু তাদেরকে বলে, তোমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? জুয়ান হ্যাঁ বলতেই যাবে, জিংসু তখন বলে যে না, আমরা আসলে প্রতিবেশী। এই বলে জিংসু চুয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। জিংসু চুয়ানকে বলছিল, তুমি মিস্টার গুয়ের সঙ্গে এমন রিয়েক্ট করেছো কেন? জুয়ান তখন বলছিল, বিকজ আবার জেলাস ফিল হয়। এ বলে চুয়ান জিংসুকে কিস করে। এর পরের দিন জিংসু আবারও অফিসে আসে এবং জেনিকে তার ডিজাইনটা দেখায়। কিন্তু জেনি সেই ডিজাইনটা না দেখেই ফেলে দেয় আর বলে, এই ডিজাইনটাতে আমি স্যাটিসফাই না। জিংসু তখন বলছিল, কিন্তু আপনি তো ডিজাইনটা দেখলেনই না। জেনি তার কথায় কান না দিয়ে বরং সে জিংসুকে কফি বানিয়ে আনতে বলে, কিন্তু কফি বানিয়ে আনার সময় একজনের সঙ্গে ধাক্কা খেয়ে তার কফিটা পড়ে যায়। এরপর আবারও সে জিংসুকে কফি বানিয়ে আনতে বলে। জিংসু আবারও কফি বানিয়ে আনে, কিন্তু এবার কফিটা অ্যাক্সিডেন্টালি জেনি গায়ে পড়ে যায়। জিংসু তো ভয় পেয়ে যায় আর জেনি তো অনেকই রেগে যায়। জেনির অন্যান্য ফ্রেন্ডরা এসেও জিংসুর গায়ে পানি ছিটকে দিয়ে বলে, তোমার তো পানি ছিটকানোর খুব শখ, তাই না? তারা সবাই মিলে জিংসুকে বুলি করতে থাকে। এরপর তারা জিংসুকে ওয়াশরুমের মধ্যে একা রেখে রুমের দরজা লক করে সেখান থেকে তারা চলে যায়। জিংসু তো বারবার তাদেরকে দরজা খোলার জন্য বলছিল আর সে ভয়ও পেয়ে যায়। মিস্টার গুইয়েরিকে জিংসুকে খুঁজছিল। একটা অ্যাসিস্ট্যান্টকে বলে সে জিংসুকে দেখেছে কিনা। সে বলে জিংসু ওয়াশরুমে গেছে। চূড়ান্ত এদিকে জিংসুকে ফোনে না পেয়ে সে সোজা কোম্পানিতে চলে আসে। সে মিস্টার গুকে বলে, অফিস তো ছুটি হয়ে গেছে, তাহলে জিংসু কোথায়? মিস্টার গু বলে জিংসু বাসায় চলে গেছে। কিন্তু চুয়ান ফোনের লোকেশন দেখে সে বুঝতে পারে যে জিংসু এই অফিসেই আছে, তাই সে অফিসে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এরপর ওয়াশরুমের দরজার সামনে আসলে জিংসুর শব্দ পাওয়া যায়। তারা দরজা খুলে দেখে জিংসুর খারাপ অবস্থা। চুয়ান জিংসুকে বাসায় নিয়ে আসে। মিস্টার গু জিংসুকে বলে, সরি তোমার এই অবস্থার জন্য। আমি আসলে তোমাকে দেখে রাখতে ব্যর্থ হয়েছি। জিংসু বলছিল, আমি এখন ঠিক আছি, অযথাই নিজেকে ব্লেম দিও না। চুয়ান জিংসুর ট্রিটমেন্ট করছিল আর মিস্টার গু তাকে হেল্প করতে চাইলে তার হাতটা সরিয়ে দেয় এবং মিস্টার গুয়ের সামনেই চুয়ান জিংসুকে কিস করে। আর মিস্টার গুতে এতে রেগে যায়। চুয়ান আসলে তাকে রাগানোর জন্যই এই কাজটা করেছে, যেন সে আর কখনো জিংসুর দিকে নজর না দেয়। মিস্টার গু চুয়ানের সঙ্গে আলাদা কথা বলতে চায়। আসলে মিস্টার গু চুয়ানের কাজিন। চুয়ান জিংসুকে বলছিল, আমি সবসময় তোমাকে সেভ করব। চুয়ান যখন জিংসুর ক্লোজ হতে যায় জিংসু বলে তার পায়ে ব্যথা আছে। চুয়ান বলে, আমি সেই বিষয়ে কেয়ারফুল থাকবো। মিস্টার গু চুয়ানকে বলছিল, জিংসু যদি তোমাকে পছন্দ না করে তাহলে তুমি তাকে ফোর্স করো না।
আর জিনসু যদি তোমাকে পছন্দ করে তাহলে কি তুমি তার সঙ্গে থেকে যাবে? তাহলে তোমার এমএ কি হবে একবার ভেবে দেখেছো? চুয়ান তখন বলে আমাদের অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আসলে আগে চুয়ানের একটা গার্লফ্রেন্ড ছিল। ওর নাম অ্যামি। অ্যামি খুব ভালো ডান্স করতে পারতো, তাই তার ভালো একটা ক্যারিয়ার করার জন্য বিদেশে চলে যায়। চুয়ান যখন তাকে বাধা দেয় তখন অ্যামি বলে যে সরি, তুমি আমাকে কি হেল্প করতে পারো? তুমি তো সবসময় ওই মেডিকেলের ছেঁড়া বইপত্র নিয়েই পড়ে থাকো। তাই আমার ক্যারিয়ারে আমার কাছে আগে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এ বলে সে বিদেশে চলে যায়। এরপর বর্তমান সিন দেখানো হয়। জিনসু আবারও একটা ডিজাইনের কোম্পানিতে আসে। ডিজাইনটি সে জেনিকে দেখালে জেনি তো ডিজাইনটা ভীষণ পছন্দ হয়ে যায়। তাই সে বলে আজ থেকে এই ডিজাইনটা আমার। আজকে কোম্পানির ডিজাইন কম্পিটিশন, আর জিনসুও সেই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায়। কিন্তু জেনি তো তাকে বলে দেয় যে তুমি নতুন এসেছো আর এত বড় কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করতে চাও। জেনি যখন সবাইকে তার ডিজাইনটা দেখাচ্ছিল তখন সবাই ডিজাইনটা অনেক পছন্দ করে, আর সবাই তো জেনির খুব প্রশংসা করছিল এবং ভালো ভালো স্কোর দিচ্ছিল। তখনই জিনসু এসে বলে ওই ডিজাইনটা আমার তৈরি। জেনি তখন সবাইকে বলে আমি এই কোম্পানির পুরাতন ডিজাইনার, আমি এত বড় ডিজাইনার হয়ে নতুনদের থেকে ডিজাইন চুরি করব? সবাই তখন জেনির কথাই বিশ্বাস করছিল, আর জিনসুকে কেউ বিশ্বাস করছিল না। মিস্টার গু এসেও তো জিনসুকে চুপ করে যেতে বলে। জেনি তখন বলে এটা তোমার ডিজাইন, তাহলে তুমি প্রমাণ করে দাও। জিনসু তখন মনে মনে ভাবে আমার ডিজাইন করা সব জিনিসপত্র তো তারা নিয়ে গেছে, আর স্টেজটাও তো এখানে নেই, আর আমাকে তো এখন এরা যেতেও দেবে না। তাই সে চুপ করে যায়। সবাই যখন জিংসুকে অপমান করছিল তখনই সেখানে চুয়ান চলে আসে এবং চুয়ান সবাইকে বলে যে এই ডিজাইনটা জিংসুর, এবং সবাইকে সেই স্কেচটি অর্থাৎ সেই ডিজাইনের খসড়াটি দেখিয়ে দেয়। এতে জেনিতেও ভয় পেয়ে যায়, আর মিস্টার গুও এই খসড়াটি দেখে বুঝতে পারে যে এই ডিজাইনটা জিংসুর। তখন সে জিংসুকে বলে তোমাকে ভুল বোঝার জন্য সরি। চুয়ান জেনিকে বলছিল এটা তোমার ডিজাইন, তুমি এটা দাবি করছো, তাহলে এটা কিভাবে তৈরি করা হয়েছে তুমি তার প্রসেসটা বলো। কিন্তু জেনি তো প্রসেসটা বলতে পারে না। তখন সবাই বুঝতে পারে যে জেনি আসলে জিংসুর ডিজাইনটা চুরি করেছে। জেনি তখন জিংসুর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেয়। জিংসু কম্পিটিশনে ফার্স্ট হয় এবং তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড পেয়ে তো জিংসু অনেক খুশি হয়ে যায়। চুয়ান তো মিস্টার গুকে জেলাস ফিল করানোর জন্য জিংসুকে আরও বেশি ক্রুজ করে নেয়। চুয়ান জিংসুকে বলে তার জন্য আরও একটা সারপ্রাইজ গিফট আছে। জিংসু জানতে চায় গিফটটা কি। চুয়ান তখন তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায়। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল। জিংসু তো এত সুন্দর সাজানো রুম দেখে খুশি হয়ে যায়, আর চুয়ান তাকে রোমান্টিক ভাবে বলতে থাকে যে সে জিংসুকে ভালোবাসে। সে জিংসুকে একটা এক্সপেন্সিভ নেকলেস গিফট করে এবং সে জিংসুকে বলে আজ থেকে জিংসু শুধুই তার। তারা দুজনেই যখন রোমান্স করছিল তখনই আনা নামের একটা মেয়ে এসে তাদের দরজায় নক করে। চুয়ান দরজা খোলার সঙ্গে সঙ্গেই আনা চুয়ানকে জড়িয়ে ধরে, আর জিংসুকে দেখে বলে এই মেয়েটা কে? আনা চুয়ানকে বলে আমাদের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন থেকে তুমি শুধুই আমার। চুয়ান তখন বলে আমি যখন সেন পরিবার থেকে চলে আসি তখনই আমি তোমার সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছিলাম। জিংসু তো আনার কাছে পরিচয় দেয় যে সে চুয়ানের প্রতিবেশী, এখানে কোনো কিছু ধার নিতে এসেছিল। আনা যখন জিংসুকে নিয়ে খারাপভাবে কথা বলছিল চুয়ান তখন তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর জিংসু তো মনে অনেক কষ্ট পায়, সে একা একা রুমে বসে কাঁদছিল, আর চুয়ান তাকে বোঝাতে আসে কিন্তু সে দরজা খুলছিল না। পরদিন জিংসু অফিসে এসে মন খারাপ করে বসেছিল। মিস্টার গু তাকে জিজ্ঞেস করে তোমার কি চুয়ানের সাথে ঝগড়া হয়েছে? তোমার কি মন খারাপ? জিংসু তখন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আর বলে চুয়ানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মিস্টার গু তো এই কথা শুনে মনে মনে খুশি হয় আর ভাবে এবার আমার পালা, আমিও এবার ট্রাই করে দেখতে পারি। মিস্টার গু এবার জিংসুকে ইমপ্রেস করার চেষ্টা করে। সে জিংসুকে বলে তার সঙ্গে ডিনার করতে যেতে, আর জিংসুও তখন মিস্টার গুয়ের সঙ্গে ডিনার করতে যেতে রাজি হয়ে যায়। তারা ডিনার করতে এসে খুব ভালো একটা টাইম স্পেন্ড করছিল। মিস্টার গু তো জিংসুকে বলার চেষ্টা করছিল যে সে তাকে পছন্দ করে, কিন্তু এটা বলার পরে সে কথাটা ঘুরিয়ে নেয়, বলে যে ভাই হিসাবে পছন্দ করি। হঠাৎই জিংসুর কাছে চুয়ানের কল আসে। সে জানতে পারে যে চুয়ান এখন অসুস্থ। তাই তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চুয়ানের কাছে আসে। চুয়ান তো জিংসুকে দেখে পেটে ব্যথায় কাতরাচ্ছিল। জিংসু মিস্টার গুকে বলছিল তুমি এখানে থাকো, আমি তার জন্য মেডিসিন নিয়ে আসি। মিস্টার গু তো চুয়ানের অ্যাক্টিংটা ধরে ফেলে। সে বলে অ্যাক্টিং বন্ধ করো এখন। মিস্টার গু বলে তুমি তো জিংসুকে কাছে পাওয়ার জন্য এসব কিছু করছো, কিন্তু জিংসু যখন তোমার আসল পরিচয় জানতে পারবে সে কি তোমাকে মেনে নেবে? জিংসু যখন জানতে পারবে যে তুমি সেন পরিবারের ছেলে তখন কি সে এত রিচ ফ্যামিলির ছেলেকে অ্যাকসেপ্ট করে নেবে? এক পর্যায়ে তারা দুজনেই মারামারি শুরু করে দেয়, আর জিংসু তখন চলে এসে তাদেরকে চুপ করতে বলে, আর তারা দুজনেই তখন স্বাভাবিক আচরণ করা শুরু করে। চুয়ান এবার জিংসুকে সত্যটা বলে দেয় যে আমি তখন অ্যাক্টিং করছিলাম, আসলে আমি অ্যাক্টিংটা করতে চাইনি। আমি তোমাকে অনেকই ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। জিংসু তখন তার ক্লোজ হয়ে বলে এটা তোমার মিথ্যা বলার শাস্তি।
জিংশু মিসেস সেনের বার্থডে উপলক্ষে অর্ডার পাওয়া নেকলেস ডিজাইন করছিল। জিংশু বলছিল মিসেস সেনের এই নেকলেসটির ডিজাইনার হিসেবে তাকেই সিলেক্ট করা হয়েছে। পুরো নেকলেসটি সে পান্নার মূল্যবান পাথর দিয়ে তৈরি করেছিল। আর চুয়ানকে বলে এই নেকলেসটির ডিজাইন কেমন হয়েছে সেটা বলতে। একটু পরেই চুয়ানের কাছে তার বাসা থেকে ফোন আসে যে আজ তো মিসেস সেনের জন্মদিন, তাহলে কি আজ সে বাসায় ফিরবে? আসলে চুয়ান কয়েক বছর আগে তার ফ্যামিলির সাথে ঝামেলা করে বাইরে চলে আসে। এইদিকে তো বার্থডে পার্টি শুরু হয়ে যায়। পার্টিতে তো মিস্টার গু জিংশুকে নিয়ে আসে। এদিকে তো আনা জিংশুকে দেখে বিভিন্নভাবে অপমান করা শুরু করে দেয় আর বলছিল, তুমি নিশ্চয়ই শুনেছ যে চুয়ানের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমরা এখন বিয়ে করতে চলেছি। জিংশু তখন বলে, হ্যাঁ আমি এটা জানি, আর এটাও জানি যে চুয়ান তোমাকে রিজেক্ট করে দিয়েছে। একটু পরে একটা অ্যাসিস্ট্যান্ট এসে সে নেকলেসটা আনার হাতে জমা দেয়। আনা তো তখন সুযোগ খুঁজছিল যে কিভাবে জিংশুকে অপমান করা যায়। সে চালাকি করে নেকলেসটি এক্সচেঞ্জ করে দেয়। এরপর নেকলেসটা যখন মিসেস সেনকে পরানো হবে তখন নেকলেসের বক্সটি খুলে দেখতে পায় এটা নীলকান্তমণি পাথরের তৈরি। মিসেস সেন তো তখন অনেক রেগে যায় এবং নেকলেসটি ফেলে দেয়, কারণ তিনি তো নীলকান্তমণি পাথর একদমই পছন্দ করেন না, আর এটা সবাই জানে। জিংশু তখন বারবার বলছিল, আমি তো পান্না পাথর দিয়ে এটা তৈরি করেছিলাম। সেক্রেটারি ডেকে জিংশুকে সে পার্টি থেকে বের করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু যেই জিংশুকে বের করে দেওয়া হবে তখনই চুয়ান ভিতরে প্রবেশ করে। চুয়ান এসে সেক্রেটারিকে আটকায় আর জিংশুকে প্রোটেক্ট করে। চুয়ান বলছিল, জিংশু এই নেকলেসটা পান্না পাথর দিয়ে তৈরি করেছে, আমি সেটা দেখেছি। আনা আবারও জিংশুকে থাপ্পড় দিতে আসলে চুয়ান তার হাতটা ধরে নেয়। চুয়ান মিসেস সেনকে মা বলে ডেকে ওঠে আর সেখানকার সবাই তো অবাক হয়ে যায়। জিংশু তো একেবারেই অবাক হয়ে যায়, কি হচ্ছে সে বুঝতেই পারছিল না। মিসেস সেন তো এতদিন পর একমাত্র ছেলেকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। চুয়ান জিংশুকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। চুয়ান তার মাকে বলে যে সে জিংশুকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। যে চুয়ানের মাও ভীষণ খুশি হয়ে যায়, কারণ জিংশুকে তার অনেক পছন্দ। আনার তো মনে মনে অনেক রাগ হচ্ছিল কিন্তু কিছুই বলতে পারছিল না। সে এদিকে ড্রিঙ্কস করতে আসে আর দেখে সেখানে মিস্টার গো ড্রিঙ্কস করছে। তখন সে বুঝতে পারে শুধু শুধু আমারই হৃদয়টা ভাঙেনি, সাথে অন্য কারো ভেঙেছে। সে মিস্টার গোয়ানের সঙ্গে মিশে একটা প্ল্যান তৈরি করে। আনা ইচ্ছে করে জিংশুর ড্রেসে ওয়াইন ঢেলে দেয় আর জিংশুর ড্রেসটা তখন নষ্ট হয়ে যায় এবং সে ড্রেসটি ফ্রেশ করার জন্য ওয়াশরুমে যায়। কিন্তু সেখানে এসেও মিস্টার গু তাকে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে দেয়। আসলে সেখানে মেডিসিন মেশানো ছিল, যেটা খাওয়ার পর জিংশু তো প্রায় সেন্সলেস হয়ে যায়। আর এদিকে চুয়ান অপেক্ষা করছিল যে জিংশু এখনো ফিরে আসছে না কেন। এরপর সে ওয়াশরুমের দিকে আসলে মিস্টার গু তাকে জানায় সে রুমেই আছে। আর চুয়ান তো এতে অনেকই রেগে যায়। আসলে মিস্টার গু তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল, কিন্তু সে বারবার চুয়ানের নামটাই বলছিল। তখন সে বুঝতে পারে তার মনে একটা নামই শুধু বাজে, সেটা হচ্ছে চুয়ান। তাই সে জিংশুর সাথে খারাপ কিছু ব্যবহার করতে পারেনি, সে সেখান থেকে চলে এসেছিল। চুয়ানের মা জিংশুকে তাদের ফ্যামিলির ট্রেডিশনাল ব্রেসলেট পরিয়ে দেয় আর চুয়ান তো এদিকে তাকে রিং পরিয়ে প্রপোজ করে দেয়। তাদের এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে আবারও এন্ট্রি হয় অ্যামি নামের একটা মেয়ের, যে কিনা চুয়ানের এক্স গার্লফ্রেন্ড। অনেকদিন পর বিদেশ থেকে ফিরে অ্যামি তো এমন সিন দেখে শকড হয়ে যায়। সে বলে, তুমি এই মেয়েটাকে প্রপোজ করে দিলে? অ্যামি জিংশুর সাথে পরিচয় হতে আসলে চুয়ান তার হাতটা সরিয়ে নেয়। চুয়ান অ্যামিকে ক্লিয়ারলি বলে দেয় যে আমরা বিয়ে করব। অ্যামি তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, সে যদি আমার না হয় তাহলে অন্য কারো হতে দেব না। হঠাৎ করে চুয়ানকে জানানো হয় যে অ্যামি খুবই অসুস্থ। তাই তারা দুজনেই হসপিটালে আসে অ্যামিকে দেখার জন্য। অ্যামি চুয়ানকে বলে, আমার প্রতি তোমার কি এখন কোনো ফিলিংস নেই? চুয়ান বলে, অনেক আগেই আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এখন আগের স্মৃতিগুলো ঝেড়ে ফেলো। অ্যামি জিংশুর সাথে আলাদাভাবে কথা বলতে চায়। অ্যামি জিংশুকে এটাই বোঝানোর চেষ্টা করে যে তাদের দুজনের মধ্যে খুব ভালো গভীর সম্পর্ক ছিল। অ্যামি যখন রুম থেকে বেরিয়ে আসে চুয়ান জানতে চায় তাকে কি বলেছে, কিন্তু জিংশু বিষয়টা এড়িয়ে যায় আর বলে তার মায়ের সাথে দেখা করে সে বাসায় ফিরবে। জিংশু তার মায়ের সাথে দেখা করতে আসে আর বলে যে আমার এখন কি করা উচিত। অ্যামি তো অসুস্থ অবস্থায় চুয়ানকে তার কাছে ভিক্ষা চেয়েছে আর তাকে ডিজাইনের ওপর আরও ভালো ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করতে বিদেশে পাঠাবে। জিংশু এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর একটা চিরকুট লিখে চুয়ানের বাসায় রেখে যায়। চুয়ান সেই চিরকুটটি পড়ে জানতে পারে যে চুয়ান বিদেশে চলে যাচ্ছে এবং তার মায়ের চিকিৎসার জন্য একটা ভালো নার্স রেখে যাচ্ছে। জিংশু দেশের বাইরে চলে যাচ্ছে। এই খবরটা পাওয়ার পর সে এক মুহূর্তেও আর দেরি করে না, সে ছুটে হসপিটালে আসে। চুয়ান অ্যামিকে থ্রেট দিয়ে বলে যে জিংশু কোথায়। অ্যামি তখন চুয়ানকে বলে দেয় যে জিংশু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। চুয়ান তো আবারও জিংশুকে খুঁজতে চলে আসে আর এদিকে অ্যামি গাড়ি পাঠায় জিংশুকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু জিংশু কিছু দূর আসার পর বুঝতে পারে যে এটা এয়ারপোর্টের রাস্তা না। সে চালাকি করে গাড়ি থেকে নেমে যায়, কিন্তু অ্যামির লোকেরা তাকে ধরে ফেলে। জিংশুকে অ্যামির কাছে নিয়ে আসা হয়।
অ্যামি তো তাকে অনেক শাস্তি দিচ্ছিল। অ্যামি যখনই জিংসুকে ছুরি মারতে যাবে তখনই চুয়ান সেখানে চলে আসে। অ্যামি চুয়ানকে বলে, তুমি তো একসময় আমাকে ভালোবাসতে, আর তুমি তো বলেছিলে যে আমি তোমার প্রথম ভালোবাসা আর প্রথম ভালো লাগা। চুয়ান তখন বলে, তুমি আগে সবকিছু ভুলে যাও, নতুন করে আবার সবকিছু শুরু করো। অ্যামি চুয়ানকে শর্ত দেয় যে সে যদি জিংসুকে বাঁচাতে চায় তাহলে তাকে বিয়ে করতে হবে। চুয়ান তখন জিংসুকে বাঁচানোর জন্য সে রেজিস্ট্রি পেপারসে সাইন করতে রাজি হয়ে যায়। কিন্তু চুয়ান যখনই সাইন করতে যাবে তখনই অ্যামিকে চালাকি করে দূরে সরিয়ে দেয় এবং জিংসুকে সেভ করে নেয়। চুয়ান যখন জিংসুকে জড়িয়ে ধরেছিল, পেছন থেকে অ্যামি এসে একটা ছুরির আঘাত করে দেয়। পুলিশ এসে অ্যামিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর এদিকে চুয়ান তো অনেক অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে আনা হয়। ডক্টর তাদেরকে জানায় চুয়ানের অবস্থা খুবই ক্রিটিক্যাল। কয়েক ঘন্টার মধ্যে যদি তার জ্ঞান ফিরে না আসে তাহলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। জিংসু তখন চুয়ানের কাছে এসে ইমোশনাল হয়ে অনেক কান্না করতে থাকে আর তাকে বলে, তুমি তো বলেছিলে আমাকে সবসময় প্রোটেক্ট করবে, তাহলে এখন কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আর ঠিক তখনই চুয়ানের জ্ঞান ফিরে আসে। তারা সবাই খুব খুশি হয়ে যায় আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।